আগামী দুদিন 16 আগামীকাল রোববার 16 নভেম্বর এবং পরের দিন 17 নভেম্বর সারা দেশে শাটডাউনের ডাক দিয়েছে। আর এই শাটডাউন বা লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহিংস হতে শুরু করেছে। বিভিন্ন স্থানে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয়। গত 4 দিনে প্রায় 32 যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না। যানবাহনে চড়তে, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে। অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে পরিস্থিতি। গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয়। এই মামলার অন্য 2 জন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে। রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিজিবি 4 শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, শুধু 12 নভেম্বরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 32টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শেখ হাসিনার রায় ঘোষণার দিনটিকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে। সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ওই দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গ্যাজেট প্রকাশ করে সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, যেখানে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে। 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের কর্মসূচি চলমান রয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে। বিভিন্ন স্থানে বাস, মহাসড়ক, রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। ভয়ে বেশিরভাগ যাত্রী পরিবহনে যাতায়াত করেননি। যাত্রীর অভাবে দূরপাল্লার বাস চলাচল দেশের প্রায় 300টি রুটই এক প্রকার বন্ধ ছিল।
বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 5টি স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, ঢাল ও সড়কি হাতি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে দক্ষিণাঞ্চলের 21টি জেলার যান চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দেশের আরো বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়। রাজধানীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল অঘোষিত ছুটি, বিশেষ করে স্কুল বাসগুলো চলেনি। আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নোটিশ দিয়েও সরাসরি ক্লাস বন্ধ করে দিয়ে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল। এছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়া হয়েছে, আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা, মানিকগঞ্জে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন, পটুয়াখালী ও বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে, রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয়। সবকিছু মিলিয়ে একটা চরম অস্থিরতার ফাঁদে পড়ে গেছে দেশ। বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখনকার প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে, তারা আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ জ্ঞান করে কার্যক্রম চালাচ্ছে এবং এতে চারিদিকে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমনটাও সন্দেহ করা হচ্ছে যে নাশকতা বা সহিংসতা ঘটাচ্ছে সরকারের পক্ষ থেকে, কিংবা সরকারের সাথে আতাত করা যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে এবং এটি অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। আরেকটি বিষয় যে আওয়ামী লীগ তো একটা জনগণের দল, জনগণ থেকে উঠে আসা দল এবং আওয়ামী লীগের বাংলাদেশে এক বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তারা কি এই যে অবৈধ দমন পীড়ন এভাবে মেনে নেবে? এর মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা দেখছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা অন্যায় হচ্ছে। গত লকডাউনের দিন ধানমন্ডি 32-এ এক নারীকে জুলাই যোদ্ধা নামীয় পিটিয়ে মানে লাঞ্ছিত করল। সেই নারীকেই পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়েছে। বাংলাদেশে কি তাহলে আদালত, বিচার, প্রশাসন কিছু আছে? কারা করছে এগুলো? কিংবা যদি কেউ করেও থাকে, ডক্টর ইউনূস কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন? ডক্টর ইউনূসের চোখে এই খবর পড়েনি কিংবা কানে এই খবর পৌঁছায়নি যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূস পরিষদের লোকজন আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন জন আছেন, সরকারের নীতি নির্ধারকরা আছেন, কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে? এগুলো দেখবার কি কেউ নেই? আমরা তো এর আগেও রাজনৈতিক সরকারের বাংলাদেশ দেখেছি, যে কোনো এই ধরনের অসহিষ্ণু ঘটনা ঘটলে কখনো কখনো সেই সময়ের সরকার প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু আজকে কোথায় সেগুলো নেই, হাওয়া হয়ে গেছে। দেশে অভ্যন্তরীণ ভাবে অস্থিরতার ফাঁদে দেশ, আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, কিন্তু আওয়ামী লীগ এসে ছাড়বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে। আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সেই নির্বাচন করতে পারবেন? গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাগুলো, এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্যগুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে। কাজেই দেশ আগামী 7-10 দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে। গত 16 মাসে আমরা যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে। আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে, এভাবে বাড়াতে বাড়াতে 2006-এর লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ, ঢাকা দখল, ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে। আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, ইতিমধ্যে সমর্থন দিচ্ছে। আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন। পৃথিবীর তাবৎ গণমাধ্যমে, প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন। কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন।
এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাঁচবেন না। ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে, বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে। কাজেই এ কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে, নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে। তারপরে যদি একটা কিছু হয়, যদি শান্ত হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত। কিংবা এই নির্বাচনটা যদি হয়ও, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল, কিংবা আগামী 2 দিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয়, তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না, আতঙ্কে যাবে না, ভয়ে যাবে না। তাহলে ভোট হবে কিভাবে? নানান জটিলতা, নানান সমীকরণ খেলা করছে। কাজে আগামী অন্ততপক্ষে 7-10-15 দিন, এই নভেম্বরের বাকি সময়টা বাংলাদেশের ইউটার্ন করবার জন্য। ইউটার্নটা এই অর্থে যে এই যে খারাপ সময় যাচ্ছে গত 16 মাস যাবত, এই খারাপ সময় থেকে ভালো সময় উত্তরণের একটা ইউটার্ন পয়েন্ট হয়ে উঠতে পারে বাকি সময়গুলো নভেম্বরের। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। আওয়ামী লীগের লকডাউন সফল, এরপর কি করবে আওয়ামী লীগ? ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন। সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে। শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে, এবার শুধু ঘোষণা হবে। দেশের আদালতগুলোকে ইউনূস তার শোবার ঘর বানিয়ে ফেলেছেন, বোঝাই যায়। কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনূসের যে আরো ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে, আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই দুরভিসন্ধি আসলে নির্বাচন ঠেকিয়ে আরো কিছুকাল ক্ষমতায় থাকার জন্যই। সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক। একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি, এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন। কারণ 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনূস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে। আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে, ফাঁসি। রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকেই আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে, তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। লকডাউন সফল হওয়ার পরই ইউনূস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য, বিবৃতি আর আচার আচরণেও। ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েও তারা শান্তি পাচ্ছে না। এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে। এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী লীগের নতুন রাজনীতির ধরনটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে। তাদের শক্তি, সাংগঠনিক দক্ষতা, সক্ষমতা, টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল, অবরোধ, ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল, লাঠি দিয়ে সাপ মারা নয়, লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া। জাহাঙ্গীর কবির নানক যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলেন, সেটার সৌন্দর্য আসলে এখানেই। রাস্তায় নেমে সংঘর্ষে না গিয়েও শহরকে অর্ধেকের বেশি থমকে দেওয়া গেছে। কর্মসূচির সফলতার শর্তই ছিল মানুষ ঘরে থাকবে। তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয়, বরং পরিকল্পনার অংশ। ইউনূস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে, আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনূসের অবৈধ পুত্র কন্যারা লাঠি সোটা হাতে রাস্তায় নেমে বলছে, কই আওয়ামী লীগ, কোথাও আওয়ামী লীগ, পেলে তো পিটাবো, পেলে তো পিটাবো, আওয়ামী লীগ তো রাস্তায় নেই। অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে, কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম।
প্রশাসন, পুলিশ, গোয়েন্দা, আটক, গ্রেপ্তার, নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সংকুচিত। এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেওয়ার নামই ছিল আসলে লকডাউন। আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে, যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানেই রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয়, বরং শক্তির প্রদর্শন। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দেই আপনাদের। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কি করে? প্রশ্নটা যত হাস্যকরই হোক না কেন, ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ। বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে সরকার।